আমরা একটু নেইমারের একটা ছবি আছে যেখানে আসলে ওই লোয়ার ব্যাকেই তিনি ব্যথা পেয়েছিলেন, সেই জায়গাটা একটু দেখতে চাই। ডেফিনেটলি সেটা তো তার অনেক মেজর একটা ইনজুরির জায়গা ছিল এবং সেই অনুযায়ী স্যার এই ধরনের ঘটনার পর তো আসলে কামব্যাক, মানে সার্জারিটা তো অনেক ক্রিটিক্যাল সার্জারি করতে হয়েছে। সো এই ক্রিটিক্যাল সার্জারির পরেও তারপরে নেইমার কিন্তু আরও 10 বছর 12 বছর ধরে ফুটবল একদম টপ লেভেলে খেলছে। এইটা কি স্যার কোনো মেডিকেল মিরাকেল নাকি এটা দিস ইজ কমন বেসিক মেডিকেল সায়েন্স? না, কমন। এটা হয়েছে কি, তার যদিও আঘাতটা প্রচণ্ড আঘাত ছিল, তার কিকটা, কিন্তু ওর ভাগ্য ভালো যে ওই মেকানিক্যাল কোনো কিছু হয় নাই, মানে ফ্র্যাকচার, লাম্বার ভার্টিব্রা ফ্র্যাকচার হয় নাই, ডিস্ক প্রোল্যাপস হয় নাই, নার্ভে চাপ লাগে নাই। এটা সিম্পলি ব্যাক মাসেলে প্রচণ্ডভাবে মাসেল স্ট্রেন হয়েছে। এই জন্য তাকে যে রেস্ট রাখছে একটা লং ডিউরেশন, অ্যাটলিস্ট 3 to 4 উইকস অথবা 3 মাস ডিস্ক রেস্টে রেখে, পেইন কিলার তো দেওয়াই হয়েছে, সাথে এই যে ফিজিওথেরাপিগুলো গ্র্যাজুয়াল, তারা যে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করায়, এইগুলো করে করে, কিন্তু তার যদি কোনো অর্গানিক কোনো সমস্যা হয়ে যেত তাহলে এত সহজে সে ফিরে আসতে পারতো না। এই জন্য তার ভাগ্য ভালো যে তাকে ওই ভিতরে কোনো মেকানিক্যাল কোনো ব্লক হয় নাই, সেই জন্য সে কাম আউট করছে। এটা হতেই পারে, তার মানে তার সব ইনজুরিটা ছিল মাসেলে। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালকে নিয়ে যদি আমি জিজ্ঞেস করি যে এই টাইপের প্রবলেম যাদের হয়, সেটা ওয়েদার ইট ক্যান বি অ্যাথলেট, সাধারণ মানুষ হতে পারে, আপনি বলছিলেন যে বয়সের তারতম্য ভেদে ট্রিটমেন্ট প্রসিডিওরটাও হয়, একদম ক্রিটিক্যাল স্টেজের ট্রিটমেন্টগুলো কি আসলে আমাদের দেশে করা সম্ভব কিনা বা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে করা সম্ভব কিনা? হ্যাঁ, ইট ইজ পসিবল, একেবারেই পসিবল। কারণ আমি যেগুলো করা হয় যে 80% ক্ষেত্রে বললাম ডিস্ক প্রোল্যাপস নিয়ে আসে, এবং এটা খুব বড় অপারেশন না আজকাল, জাস্ট পিছন দিয়ে খুব বেশি বড় একটা ইনসিশনও দিতে হয় না, যে দেখে একেবারে। আমাদের দেশে যদিও আর একটু ডেভেলপ, যেগুলো যেমন রোবোটিক অর মাইক্রোস্কোপিক, এগুলো এখনও ডেভেলপ করে হয় না, আরও ভালো এন্ডোস্কোপিক, মানে একটা দিক যদি সরে যায় এন্ডোস্কোপি করে খালি ডিস্কটা সরাই নিয়ে আসা যায়। বাট আমাদের দেশে এখনও এটা না, আমরা এখনও ওপেন করি। বাট ওপেন করার একটা সুবিধাও আছে, আমরা একবার চোখে দেখে করি, তো এই জন্য ওই অপারেশনও সম্ভব। এবং যখন বেশিরভাগ যারা যেমন ট্রমা, হয়তো গাছের থেকে পড়ে গেল, পুরা পা প্যারালাইসিস, তখন আমরা যেটা ফিক্সেশন বলি, তখন আমরা শুধু মানে ডিকম্প্রেস করি না, আমরা আমাদের স্ক্রু আছে, রড আছে, ওটা আটকাই দিয়ে তখন ডিকম্প্রেস করি। দ্যাট ইজ অলসো পসিবল। যে কোনো এখন যেমন বয়সীদের যেটা হয়, বয়সের ভেদে সবচেয়ে বেশি হয় প্রোল্যাপস। তো এইগুলো তো মেকানিক্যাল ব্যাপার, শুধু করে দিলে এটা রেজাল্ট অনেক ভালো। কিন্তু আমিও সবসময় রোগীদের একটা কথাই বলি, দেখেন এই অপারেশন আপনার করতে হবে, কারণ হলো যখন ডেফিনিট কজ আপনার আছে, আপনি যদি এটা রিমুভ না করেন, যত কিছুই করেন হবে না, যতই আপনি ওষুধ খান, হোমিওপ্যাথ করেন আর কবিরাজি করেন, হবে না। আপনাকে এটা মেকানিক্যাল ব্যাপার, এটা জ্বর না যে একটা ওষুধ খেলাম বা ভাইরাসটা মরে গেলাম, এই কথাই সবাইকে বলি। অর্থাৎ আপনাকে 2টা কারণে করতে হবে। একটা হলো আপনার যে কষ্টটা হচ্ছে, আপনি হাঁটতে পারতেছেন না, পা ভারী আসতেছে, এটা উন্নতি হবে। আরেকটার ফার্দার ড্যামেজ হবে না, নাহলে আপনি কিছুদিন পর দেখবেন আপনি হাঁটতেই পারবেন না। এখন আসলে আমাদের দেশে এই অপারেশনগুলো পসিবল, তবে ওই যে একেবারে উন্নত যে অপারেশনগুলো এখনও খুব কম, কেবল শুরু হয়েছে। আমরা এখনও বেশিরভাগ ক্ষেত্রে ওপেন করে করি, এবং রেজাল্ট আমি সবাইকে বলি যে এটা নিয়ে কোনো ভয় পেয়ে কারো কথা শুনে বসে থেকে কোনো লাভ নেই, তাহলে ক্ষতি হয়ে যাবে। আতিক ভাই, ফিজিওথেরাপির বিষয়গুলো বা এই সমস্ত কেসের ক্ষেত্রে রিহ্যাবের বিষয়গুলো কিন্তু খুব সফিস্টিকেটেড একটা ব্যাপার, এবং অনেকেই জায়গাটায় একটু আশঙ্কায় ভোগে যে আসলে ফিজিওথেরাপি নিতে যাব, রাইট জায়গাটায় আমি যাচ্ছি কিনা, রাইট মানুষটার কাছে যাচ্ছি কিনা, রাইট ইকুইপমেন্টগুলো আছে কিনা, না আবার হিতে বিপরীত হয়ে যায়, অনেকের ক্ষেত্রে আবার ব্যথা বেড়েও যায়। সো আমি মেডিক্স সিগনেচার ক্লিনিকের কথা যদি জিজ্ঞেস করি, সেক্ষেত্রে কতটুকু অ্যাসিওরেন্স আপনি দিতে পারছেন? আমরা মেডিক্স ফিজিওথেরাপি অথবা মেডিক্স সিগনেচার ক্লিনিকের আওতায় যারা বিশেষজ্ঞরা ওখানে প্র্যাকটিস করতেছি, তো এখানে একটা কমপ্লিটলি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম হিসেবে আমরা ওখানে প্র্যাকটিস করি। তো এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আপনি সরাসরি যদি একজন ফিজিওথেরাপিস্টের কাছেও কোনো সেন্টারে যান, তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা সেট করা একটু ডিফিকাল্ট। কিন্তু আপনি যখন এরকম একটা স্পেশালাইজড হসপিটালের আওতায় থাকবেন, আইদার এটা একটা মেকানিক্যাল পেনও হতে পারে, অর ইটস ক্যান বি প্যাথোলজিক্যাল। স্যারের যেটা বললো যে হয়তো অ্যাক্সিডেন্ট করে একটা ডিস্কের সমস্যা হলো, অথবা আইদার এটা দেখা গেছে টিবি স্পাইন থাকতে পারে, অথবা ট্রান্সভার্স মাইলিটিস থাকতে পারে, এগুলোর কারণে প্যাথোলজিক্যাল প্রবলেম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা যদি উইদাউট ডায়াগনোসিস না হয়, এবং যদি আপনি দেখা গেছে নিউপ্লাজম থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, ক্যান্সার, বোন ম্যারো ক্যান্সার, সেই ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপি যদি দিয়ে ফেলেন কোনোভাবে,
এই রেডিয়েশনগুলোতে কিন্তু আপনাকে লাইফ থ্রেটেনিং করে ফেলবে, হুম, নাম্বার ওয়ান। এরপরে আসেন যে মেকানিক্যাল যে কজগুলো, হ্যাঁ হতে পারে এই বাচ্চাটা, একটা বাচ্চা বা ইয়াং টিনেজার, সে লং টাইম ব্যাক ক্যারি করতে করতে তার পিঠে একটা ব্যথা হয়েছে। এখন আপনি যখন আসবেন, একটা স্পেশালিস্টের কাছে আসবেন, সে প্রথমে আইডেন্টিফাই করবে আইদার এটা মাসেল পেন, না জয়েন্ট পেন, না অন্য কোনো ইস্যু আছে। ইট ক্যান বি অলসো ফ্র্যাকচার এনিওয়ার ইন দ্য ভার্টিব্রা বোন। সো এটা আইডেন্টিফাই না করে কিন্তু ফিজিওথেরাপি স্টার্ট করলে আসলে ডিফিকাল্ট। একজন পার্সন জিম করলেও এই প্রবলেমগুলো হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে। তো এজন্য হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যখন এরকম একটা স্পেশালাইজড ক্লিনিকে আসবেন, আপনি একদম বিশেষজ্ঞ পরামর্শ দ্বারা আগে নিজে একটু আইডেন্টিফাই করবেন যে আপনার ডায়াগনোসিস হোয়াট ইজ। এখন এখানে আমাদের অর্থোপেডিক স্যাররা রয়েছেন, এখানে নিউরোলজিস্টরা রয়েছেন, নিউরোসার্জনরা রয়েছেন। এরা আপনাকে বেসিক একটা প্রথমে এক্সরে করলেই কিন্তু একটা ফাইন্ডিংস মোর দ্যান 80% ক্লিয়ার হওয়া যায় যে কোনো ফ্র্যাকচার আছে কি না, অথবা স্ট্রেস ফ্র্যাকচারও থাকতে পারে, অথবা জয়েন্টে যদি কোনো ডিস্কের সমস্যা থাকলে এটাও প্রাথমিকভাবে ওই জয়েন্ট গ্যাপগুলো দেখে একটা ধারণা করা যায়। আর ওই যে আপনার যেটা এনভায়রনমেন্টের কথা বললেন, কর্পোরেট এনভায়রনমেন্ট, তো সেই ক্ষেত্রে ওই কার্ভেচারটাও কিন্তু খুব ইজিলি দেখা যাচ্ছে যে কার্ভেচারটা চেঞ্জ হয়েছে কিনা। পরবর্তীতে একটা ট্রিটমেন্ট গাইডলাইন সেট করে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট করা পসিবল।